নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ ঠোঁটকাটা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, ভালোই চলছিল, কিন্তু কিছু একটা বোধহয় হলো। দিল্লির যন্তর মন্তরের ঘর থেকে বেরিয়ে আসা জেনজি তারা চেনা মাঠটাকেই কি করে ভুলিয়ে দিল, কি এমন তারা করলো। আর তারপর বাঁকিপুরের ঝাঁকি গতকাল দেখলেন আপনারা। সেখানে প্রশান্ত কিশোর কি করলেন। জেনজির মন ভোলাতে আগেই মধ্যরাতে ইনস্টাগ্রামে রিল ছাড়তে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বাজারের অপেক্ষায় রয়েছে মোহনবাসী। কিভাবে বাঁচবেন মোহনবাসী তা তো সময় বলবে। 6 আগস্ট বৃহস্পতিবার দেশের 100টি শহরের 2000 স্কুল পড়ুয়াদের মুখোমুখি হবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ইন্টারন্যাশনাল মুভমেন্ট অব ইউনাইটেড নেশনস সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠান হবে মুম্বাইয়ে नीता मुकेश अंबानी कल्चरल सेंटर। ये तो बिल्कुल इस देश के युवाओं ने फोर्स करा है, जहां पर नरेंद्र मोदी को भी रात के 11-11 बजे जाकर इंस्टाग्राम पर रील डालनी पड़ रही है। अब मोहन भागवत का भी जेंजी से बात करने का मन कर रहा है, तो देर से ही क्यों ना हो, लेकिन इन लोगों को अब समझ में आते हो कि जेंजी को इग्नोर नहीं कर सकते, डिसमिस नहीं कर सकते, बात करनी पड़ेगी और बात करेंगे तो ही अच्छा है, क्योंकि ये लोग देश का भविष्य है। लेकिन इसके बाद में मैं ये कहूंगा कि अगर जेंजी चेहरे होंगे, यंग चेहरे होंगे तो ज्यादा बेटर होगा। आप 70-80 साल के लोग बात करेंगे तो अच्छी बात है, आप बात करना चाहते हो, लेकिन उससे जेंजी को क्या मिलेगा? जेंजी को जो चाहिए वो है यंग रिप्रेजेंटेशन, तो थोड़ा उस पर भी काम करिए। না, তা অবশ্য হচ্ছে না। স্কুলের ছেলে মেয়েদের মুখোমুখি হচ্ছেন 75 বছরের মোহন ভাগবত। জেনজিকে নিয়ে চাপের কথাটা আগেই বলেছিলেন আরএসএস প্রধান। 20 জুলাই ককরোচ জনতা পার্টির সাংসদ এবং সেই সংসদ অভিযানে হুলস্থুল কাণ্ড আপনারা দেখেছেন। ককরোচ জনতা পার্টি তাদের সংসদ অভিযান, কি পরিস্থিতি হয়েছিল নতুন করে আর সেই দৃশ্যপটগুলো আমি মনে করাচ্ছি না। সেই হুলস্থুল ঘটনার পর আমি যদি পরপর তারিখগুলো মনে করাই আপনাদের, মনে করুন 23 জুলাই। সেই 23 জুলাই প্রথমবার নিট প্রশ্ন ফাঁস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর 25 জুলাই পদত্যাগ করতে হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। সেই দিনই এই জেনজিকে নিয়ে, যে কারণে মোহনবাসী একটু সার্কাস্টিক্যালি বললাম, সেদিনই জেনজিকে নিয়ে উদ্বেগের কথা শুনিয়েছিলেন কিন্তু মোহনজি, মানে মোহন ভাগবত। जिस शैली में हम पहले करते थे, अभी थोड़ी अपनी शैली बदलनी पड़ेगी। पहले आज्ञा पालन का जमाना था, हम जब छोटे थे तो माताजी ने कहा, पिताजी ने कहा, नो आर्ग्यूमेंट। अभी ऐसा नहीं है, नई पीढ़ी प्रश्न पूछती है, उनको तर्क बताना पड़ता है। जो सारा भौतिक साधनों से प्रचार का मारा उन पर होता है, उसमें से भूल भुलैया उनसे उनको बाहर निकालना पड़ता है। तो एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, ऑर्डर नहीं, कॉन्सेंसस। কখনো কখনো কয়েকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আরএসএস প্রধান তিনি কি বলছেন? তিনি বলছেন যে জেনজিকে নির্দেশ নয় আলোচনা, আদেশ নয় সর্বসম্মতি। আর ককরোচ জনতা পার্টির নেতারা ক্রমাগত বলেই যাচ্ছেন সরকার কথা রাখছে না। তার উপর বাঁকিপুরের ভোটে এক প্রকার ঝাঁকি। ঠিক এরকম অবস্থায় 6 আগস্ট দেশের 100টি শহরের 2000 স্কুল পড়ুয়ার মুখোমুখি হবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অনুষ্ঠান হবে মুম্বাইয়ে नीता मुकेश अंबानी কালচারাল সেন্টারে। জি, নতুন প্রজন্ম তারা বিজেপির কেন্দ্রের সরকারের উপর প্রবল ক্ষুব্ধ। দেশ যেভাবে চলছে, শুধুমাত্র আর্থিকভাবে নয়, সমস্ত দিক থেকে নতুন প্রজন্মের এগিয়ে যাওয়া, প্রতিষ্ঠা, স্বপ্ন বিঘ্নিত গোটা দেশ জুড়ে। এবং নতুন প্রজন্ম যেভাবে ক্ষুব্ধ, সেটা বিজেপি সামলাতে পারছে না। সেই জন্যই বিজেপির আত্মা আরএসএসকে, বিজেপিকে সহযোগিতা করতে নামতে হচ্ছে। জেনজিদের সাথে আরএসএস বৈঠকে বসতে চলেছে 6 আগস্ট। সেটা তো দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার পরিধির মধ্যে বিষয়, সেই বিষয়ে মন্তব্য করা অন্তত আমার পক্ষে সম্ভব। পুলিশ
কংগ্রেসের সঙ্গে যোগদান করে যাতে কংগ্রেসের বোর্ড গঠন না করতে পারে তার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিকে অপহরণ করছে। পুলিশ প্রশাসনের চাপ দিয়ে এদের অনেককে বাধ্য করা হচ্ছে। পুলিশটা সরিয়ে নিন না। 17 জন এমপি আর এনসিপি আর নাম করবে না। পুলিশের বিরুদ্ধে শুধু জেনজির ক্ষোভ বললে কিন্তু ভুল বলা হবে। 70 ছুঁয়ে ফেলা অধীর রঞ্জন চৌধুরীও তিনি পুলিশকে নিয়ে অভিযোগের ঝাঁপি খুলে বসলেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ সিনিয়র সিটিজেন হতে চলা কুণাল ঘোষেরও। প্রথমে অধীরের অভিযোগ আপনাদের শোনাবো। নবান্নে পালা বদলের পর রাজ্যে ছোট ছোট পরিবর্তন হয়েছে। যেমন ধরুন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দখল নিয়েছে বিজেপি, আর আজ বীরভূমে জেলা সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা এনেছেন কতজন? 19 জন সদস্য। তারা কিন্তু তৃণমূল কংগ্রেসেরই সমর্থক, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসই করেন। কিন্তু পরিবর্তিত এই রাজনৈতিক জলহাওয়ায় পরিস্থিতি বুঝে তারাও বদলে যাচ্ছেন। অধীর চৌধুরীর দাবি অনুযায়ী মুর্শিদাবাদের লালগোলার একটি পঞ্চায়েতেও তৃণমূল সদস্যরা তারা বদলে গিয়েছেন। ঘাসফুলের পতাকা ছেড়ে হাত ধরেছেন একাধিক তৃণমূল সদস্য, মানে কংগ্রেসে তারা যোগ দিয়েছেন। আর তার ফলে অঙ্কের যা ভারসাম্য, যে হিসেব, সেই হিসেবে কংগ্রেসই পঞ্চায়েতের বোর্ড গঠন করতে পারে। কিন্তু অধীরবাবুর অভিযোগ পুলিশ নাকি সেক্ষেত্রে বাগড়া দিচ্ছে। আর এই অভিযোগটা কিন্তু মারাত্মক। লালগোলা থানার পুলিশের বিরুদ্ধে কংগ্রেসে যোগ দেওয়ার সদস্যদের অপহরণের অভিযোগ তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। হ্যাঁ, ঠিকই শুনছেন, অপহরণের অভিযোগ। লালগোলা থানা, সেই থানা ঘেরাও করে প্রদেশ কংগ্রেস যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ এই অবস্থান ঘিরে এক প্রকার অগ্নিগর্ভই হয়ে ওঠে এলাকা। দেখুন ময়া এলাকার পরিস্থিতি। পঞ্চায়েত গঠনটা যাতে করতে না পারে কংগ্রেস, তার জন্য পুলিশ নিজে একজন মেম্বারকে নিজে অপহরণ করে নিয়ে চলে গেল, যাতে সংখ্যাগরিষ্ঠ না হতে পারে। অর্থাৎ এই জেলাতে পুলিশ কংগ্রেসের সঙ্গে যোগদান করে যাতে কংগ্রেসের বোর্ড গঠন না করতে পারে তার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিকে অপহরণ করছে। অপহরণ মিনস অপহরণ, কিডন্যাপ করছে। এই লালগোলা থানার নেতৃত্বে ময়া অঞ্চলে যাতে প্রদান করতে না পারে। আমরা বিগত দিনে এই তৃণমূল সরকারের আমলে আমরা পুলিশের নোংরামি, গুন্ডামি, মাস্তানি আমরা দেখেছি। কিন্তু আজকে সরকার পরিবর্তনের পরেও আজকে এই যে লালগোলা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে ময়ার যে অনাস্থা ভোট, সে অনাস্থা ভোটে যে আমরা দেখলাম দিন দুপুরে পুলিশের গুন্ডামি, গুন্ডারূপী পুলিশকে আমরা দেখলাম, তার জন্য সত্যি ধিক্কার জানাই। পুলিশের গুন্ডামির কথা তারা বলছেন, তারা ধিক্কার জানাচ্ছেন। কংগ্রেসের প্রাক্তন সাংসদের অভিযোগ যে মুর্শিদাবাদে বিজেপির সংগঠন নেই, তাই পুলিশই নাকি বিজেপির হয়ে মাঠে নেমে খেলছে। অভিযোগ উড়িয়ে বিজেপির রাজ্য সম্পাদক শাখারব সরকার তিনি বলছেন যে রাজ্যে আইনের শাসন চলছে। মুর্শিদাবাদে বিজেপির ফল ভালো হলেও বিজেপির কর্মী নেই, বিজেপির সেই শক্তি নেই যে তারা বিরোধীদেরকে রুখতে পারে। তাই সরাসরি পুলিশ আক্রমণে এবং সন্ত্রাসে নেমে পড়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মুর্শিদাবাদের অ্যান্টি সোশ্যালদের বিজেপি প্রত্যাখ্যান করেছে, আর সেই অ্যান্টি সোশ্যালদের গ্রহণ করছেন অধীরবাবু। আর উনি চাইছেন যে পুলিশ ওনাকে সেল্টার দেখ, অ্যান্টি সোশ্যালদের সেন্ট্রাল দেখ। সেই সেল্টার পশ্চিমবাংলা পুলিশ এখন দেবে না, তা আইনের শাসন চলছে। পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, যেন মাথায় রাখে। শুভেন্দু অধিকারীর পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিরোধী দলের বিধায়ক কুণাল ঘোষ। চৌঠা মে রাজ্যের শাসন ক্ষমতা তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলে এবং সেই দিন থেকে হিসাব করলে আজ 3 মাস। পকেটে তাদের রয়েছে 2,60,00,000 ভোট। তবু 15 বছরের শাসকের অকল্পনীয় একটা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া দশা, মানে ছন্ন ছাড়া দশা যাকে বলে। বিধানসভায় কালীঘাট তৃণমূলের চেয়ে ঋতব্রত তৃণমূল বিধায়কদের ভিড় বেশি। দিল্লিতে তো এনসিপিআই নামে অনামা দলেই তারা হাজির হয়ে গেলেন, সেটাও আপনারা দেখেছেন। যে দলে নাম লেখানো সাংসদরা আজ আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন, যে কারণে আমি শুরুতেই বললাম এক প্রকার ছন্ন ছাড়া দশা। কি করবেন কি করবেন না বুঝেই পারছেন না। কলকাতায় বসে কুণাল ঘোষ তিনি বলছেন যে পুলিশের ভয় দেখিয়েই শিবির বদলাতে বাধ্য করেছে রাজ্যের বিজেপি সরকার। শুনুন কি বলছেন তিনি। পুলিশ প্রশাসনের চাপ দিয়ে এদের অনেককে বাধ্য করা হচ্ছে। কয়েকটা জেনেটিক গদ্দার, সেগুলো বাদ দিয়ে পুলিশটা সরিয়ে নিন না। 17 জন এমপি আর এনসিপি আর নাম করবে না, 6টা মমতাদির পাশে থাকবেন।
পুলিশটা সরিয়ে নিন না, পুলিশের খেলাটা বন্ধ করুন না। 24 ঘন্টার নোটিশে ওদের এমএলএদের মধ্যে থেকে 56 জন থেকে 58 জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব। কুণাল ঘোষের কথা শুনলেন, এবার বলি মদন মিত্রর কথা। তৃণমূল বিধায়ক, তবে কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে তিনি নাম লিখিয়েছেন, আপনারা জানেন। আমরা প্রশ্ন করেছিলাম, আপনি কি পুলিশের ভয়ে শিবির বদলালেন? কুণাল ঘোষের অভিযোগ উড়িয়ে মদন মিত্র কি বললেন, আসুন শুনি। এমএলএদের যদি পুলিশ দিয়ে বেঁধে রাখে, আমার সঙ্গে দেখে ওকে মনে হচ্ছে দেখুন তো দাঁড়িয়ে আছে, আমার তো মনে হয় ওকে মারলে আমার প্রোটেকশন দিতে হবে। আর সত্যিই যদি পুলিশ দিয়ে আমাদের বেঁধে রাখে, তাহলে যখন মদন মিত্রের উপরে হত্যার চেষ্টা হলো, একদম প্রকাশ্যে, আমি বারবার ভিডিও দেখাতে পারি, আরও ভিডিও আছে, সেখানে দল তো দাঁড়িয়ে বললো না। আমার মনে হয় কুণাল পলিটিক্যাল সায়েন্সের ধার দিয়ে যায়নি। আজ দিল্লিতে যা হলো আপনার রাজনৈতিক সমীকরণে, সেটা ভাবনা চিন্তার বাইরে। মানে যা যা হিসেব নিকেশ বা যা যা ইকুয়েশনস ভাবতে পারেন, সেটা ঘেঁটে দেওয়ার জন্য যথেষ্ট, মানে বলা হলো ঘেঁটে দিতে বাধ্য। আজ এনডিএর মঙ্গল মিলন ছিল, গত সপ্তাহের মতো আজও এনডিএ বৈঠকে ছিলেন এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদরা। কিন্তু ওই বৈঠকে গড় হাজির এনসিপিআই-এ যোগ দেওয়া 3 জন মুসলমান সাংসদ, খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান। কিন্তু এই 3 সাংসদই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে ছিলেন। আবু তাহের কি কারণ বলছেন, মানে তার যুক্তি কি, শুনুন। আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএর আজও মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। আমরা মুখ্যমন্ত্রী মিটিংয়ে কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে। এবং শুনলেন, এই বৈঠকেই ছিলেন সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক, সুখেন্দু শেখর রায়ের মতো রাজ্যসভার সাংসদরা, যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে আবার সাংসদ হয়েছেন। যেন তৃণমূলেরই একটা পুনর্মিলন ঘটেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের তেড়ে আক্রমণ করেছেন কুণাল ঘোষ, পাল্টাবার মদন মিত্র ছাড়েননি। তিনি বলেছেন যে বিজেপির সঙ্গে ঘর করার পথ তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। এই বিশ্বাসঘাতকরা কলঙ্কিত। এরা প্রধানমন্ত্রীর পাশে বসতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। এরা যে ব্যক্তিগত ধান্দায়, ব্যক্তিগত অঙ্কে, ব্যক্তিগত স্বার্থে বিজেপি বিরোধী ভোট নিয়ে পার্লামেন্টে গিয়ে এখন বিজেপির দালালি করতে বিজেপিতেই বকলমে নাম লেখাচ্ছে, সেটা মানুষের কাছে পরিষ্কার। প্রথম এনডিএর পার্টনার ভারতবর্ষে, বাংলার মাটিতে বিজেপির এই পতাকা যদি কেউ পুঁতে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে যে বিজেপির সঙ্গে যাওয়া যায় এবং বসিরহাটে, বনগাঁতে, মালদা, মুর্শিদাবাদে যে পদ্মফুল আঁকা যায়, এটা যিনি প্রথম দেখিয়েছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আজকে এরা যা করছে, কি নাম, কাকলিরা, এনসিপিআই, সে একই কাজ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন। তা তাদেরটা যদি ভুল হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়টা ভুল। তবে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে, এবং এই অভিযোগে তাকে গণধোলাই। দত্তপুকুরের কদম্বগাছিতে উত্তেজনা। ধর্ষণে অভিযুক্ত দেগঙ্গা 1, সে দেগঙ্গা 1-এর বিজেপি মণ্ডল সম্পাদক, যার নাম শ্যামল সাহা, গতকাল গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এই বিজেপি নেতার বিরুদ্ধে। গৃহবধূর চিৎকারে স্থানীয় মানুষজন তারা ছুটে আসেন, হাতে নাতে ধরে ফেলা হয় ওই বিজেপি নেতাকে। তারপর স্থানীয় মানুষজন তাকে গণধোলাই দিচ্ছেন, দেখুন সেই সময়কার ছবি। পরে পুলিশ এসে এই শ্যামল সাহাকে গ্রেফতার করেছে।
রাত্রি লোকের ঘরে দুটোর সময় ঢুকেছে এই বিজেপির নেতা, এই যে এই বড় বড় ভাষণ মারে, এই যে বদনাম না, রাত দুটোর সময় লোকের ঘরে ঢুকছে, ফোন করছে, এই যে বদনাম না, এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি কি করেছো বলো? তুমি কি করেছো বলো, তুমি নিজে বলো, মুখ দিয়ে কি করেছো বলো, বদনাম কি কেন বলো, তুই ফোনও করেছো, এইদিকে দাও, পালাচ্ছ কোথায় বলো? তুই চোর বলে যাতে কি এখানে একটা ক্লিয়ার কথা বলে যাও যে কি কারণে রাত দুটোর সময় কি বললাম, তোদের ঘরে ঢুকছে, মানছে না তো, এটা কি করে মানবে, এটা মানার মতো কথা। একদিকে দেখলেন বিজেপি নেতা তিনি ধর্ষণের অভিযোগে মার খাচ্ছেন, অন্যদিকে বারুইপুরে সেখানে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ কাঠগড়ায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার ভাইপো। থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কয়েকদিন ধরেই অভিযুক্ত ওই নাবালিকাকে বিরক্ত করতো বলে খবর, আর এদিন বাড়িতে ঢুকে পড়ে ওই অভিযুক্ত যে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার ভাইপো। পরে মেয়েটির মায়ের উপরও অভিযুক্ত চড়াও হয় বলে অভিযোগ ওঠে। মেয়েটির চিৎকারে লোক জড়ো হয়ে যায়, হুড়োহুড়ির সুযোগে পালিয়ে যায় সে। তৃণমূল নেতার ভাইপোর খোঁজে তল্লাশি চলছে। প্রতিদিন আমাকে থ্রেট করতো, করতো, আকাশ পৈলান। আমি পড়তে যেতাম যখন আমাকে তখনও ডিস্টার্ব করতো, আবার আমাকে বিয়ে করবেও বলেছিল। আমি না করাই ও আমাকে হুমকি দিয়েছিল যে তোর মুখে অ্যাসিড দেবো, এটা দেবো, ওটা দেবো, বিভিন্ন ধরনের কথা বলতো, টোন টিটকিরি করতো বাজে বাজে। আর যদি কিছু বলতাম বলছে যা পারে কিছু করবি, আমার কাকা আছে দেখে নেবে যা। আর ওর কাকা কি এখানে ক্ষমতাশালী? হ্যাঁ, ওর কাকা এখানকার প্রধান সদস্য। হ্যাঁ, সদস্য। আচ্ছা, কি নাম কাকার নাম? মিনু পৈলান। আরও একটা আপডেট আপনাদের দেব। পাইকপাড়ার মামলা সেটা এখনো মেটেনি। তার আগেই বিতর্কিত জমিতে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ, ক্রেতাদের অন্ধকারে রেখে ফ্ল্যাট বিক্রির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ফ্ল্যাট ছাড়ার নোটিশ পেয়েছেন ক্রেতারা, মানে এখন তারা ক্রেতা না, তারা বাসিন্দা। তারা এর আগে কিনে বেশ কিছুদিন ধরে তারা সেখানে বসবাস করছিলেন। নোটিশ ছাড়াই উচ্ছেদ করার অভিযোগ। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তার কারণ 3 থেকে 4 বছর আগে তারা ফ্ল্যাট কিনেছেন। এখন তারা কোথায় যাবেন, কোথায় থাকবেন, এ প্রশ্ন তুলে বিক্ষোভ বাসিন্দাদের। নোটিশ কিছুই পাইনি আমরা, নোটিশ আমরা পাইনি, আমরা জানিই না কবে নোটিশ ওরা বার করেছে। নোটিশ দেয়নি আমাদেরকে, প্রমোটারই তো সব কিছু করেছে। প্রমোটার তো এখন ফোনই তুলছে না। প্রমোটার দিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা তো এখানে থাকতামই আগে থেকে। এবার সেই পৈতৃক একটা বাড়ি ফ্ল্যাট হচ্ছে, যা টালি বাড়ি ছিল ফ্ল্যাট হচ্ছে, সেভাবে ফ্ল্যাট হচ্ছে, সেভাবে যেরকম সবাই নিয়েছে আমরাও নিয়েছি। এর কাছে কোনো নোটিফিকেশনই নেই। এবার যদি আগে থেকে আমরা জানতাম তাহলে তো আমরা কথা বলতাম, কি আমরা তো কথাই বলতে পারিনি। সেই কেস চলা জমির ওপর ফ্ল্যাট হলো, তখন আপনারা আপত্তি করেননি? আমরা কর্পোরেশনে জানিয়েছিলাম, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। প্রমোটারকে বলেছিলেন যে ভাই তুমি করছো কি করে, আমার কেস চলছে, তুমি জানো কি, তুমি কি জানো না? ওসব একবার কথা হয়েছিল, বলতে হ্যাঁ আমি জানি। তো ওই সময় দিনকাল আলাদা ছিল, সে কিছু করেনি না, সেটা সব তো ইলিগাল হয়েছে। আমি কর্পোরেশনে কেএমসিতে 6 মাস আগে আমি একটা আরটিআই করেছিলাম, ওইটাতে ওরা লিখে দিয়েছে কি নো স্যাংশন প্ল্যান হ্যাজ বিন ইস্যুড টু দিস বিল্ডিং। ওরা কিভাবে কি করেছে ব্যাকডোর, সেটা আমি কি করে বলতে পারবো। ইলেকট্রিসিটি এলো কি করে, ওয়াটার কানেকশন এলো কি করে, যেটা বিল্ডিং তৈরি করলে ফার্স্ট প্রায়োরিটি হয়? সব ইলিগাল এসছে। অবাক আছে, সেই তো অর্ডারটা নিয়ে তখন তো আমি এসছি খালি করাবার জন্য। আগে তো ঝামেলা করছে এরকম। ওরা তো ওরা বলছে প্রমোটার কিছু বলেনি আমাদের। তো ওটা প্রমোটার বলেনি, তো ওরা তো পয়সা প্রমোটারকে দিয়েছে, যাকে দিয়েছে। তো ওরা জানে না কি যদি ওদের কোনো কাগজ না দিয়ে থাকে কি করে একটা লোক নেবে, সেটাও তো আপনি ভাবুন।